নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল। আমাদের গায়েও টাচ করেছে, আমার পার্সোনাল সবকিছু নিয়ে গেছে। এর বিরুদ্ধে নারী চিকিৎসকের গুরুতর অভিযোগ। পুরো ঘটনা শুনলে আপনারা চমকে উঠবে। বাসা থেকে তুলে নিয়ে অমানসিক। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাবো। পুরো ভিডিওটি আগে কন্টিনিউ করেন, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো আশা করি অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন। চিকিৎসকের গুরুতর অভিযোগ। পুরো ঘটনা শুনলে আপনারা চমকে উঠবে। বাসা থেকে তুলে নিয়ে অমানসিক নির্যাতন, 5 দিন আটকে রেখে সাজানো হয় মাদক ব্যবসায়ী। পিএইচডি করা এক নারী চিকিৎসককে ভুয়া ডাক্তার বলে দেওয়া হয় 3 মামলা, যাতে করে 14 মাসের জেলের ঘানিও টেনেছেন তিনি। আর এমন গুরুতর অভিযোগই র্যাবের বিরুদ্ধে। আর এই ভয়াবহ অভিযোগ এনে হাইকোর্টে প্রতিকার চেয়েছেন সেই মহিলা ডাক্তার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার কাফরুল এলাকার বাসিন্দা ইশরাত ইশিতা ময়মনসিংহের কমিউনিটি মেডিকেল থেকে এমবিবিএস পাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে জনস্বাস্থ্য বিষয়ে করেন স্নাতকোত্তর। সবকিছু ভালোই চলতেছিল, কিন্তু 3 বছর আগে একটি ঘটনা উলটপালট করে দিয়েছে তার পেশাগত ও ব্যক্তিগত জীবন। 2021 সালের 28শে জুলাই সাদা পোশাকে র্যাব পরিচয়ে আলী আশরাফ নামে এক কর্মকর্তা ঢোকেন তার বাসায়। নিজেকে র্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তা বলে পরিচয় দিয়ে ইশিতার ল্যাপটপ নিয়ে চলে যান তিনি। পরে ওই দিন বিকাল 4টায় র্যাবের একটি টিম বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায় ডাক্তার ইশিতাকে। ডাক্তার ইশিতা জানান যে র্যাব সদর দপ্তর থেকে তাকে নেওয়া হয় র্যাব 1-এ, এরপর র্যাব 1 ও র্যাব 4-এ রাখা হয় তাকে। তার অভিযোগ, এই 5 দিন তাকে অমানসিক নির্যাতন করা হয়। 5 দিন পর তাকে কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে হাজির করা হয় ইশিতাকে। তার বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয় 3টি মামলা। সারা রাত আমাকে টর্চার করেছিল। উনি পায়ে যে মোটা রডটা দিয়ে পায়ে মেরেছিল আর 2 হাতেও অনেক আঘাত করেছিল। প্রেস ব্রিফিং এর সময় যে আমাকে দেখানো হয়েছে যে ইউনিফর্ম পরা, আরেকবার দেখা গেছে একটা হোয়াইট কামিজের উপর ব্ল্যাক ব্লেজার পরা, শু পরা, ওগুলো কিন্তু কোনো কিছুই আমার না। তারা বডি মেজারমেন্ট নিয়ে ওই থ্রেড দিয়ে ওটা আমাকে করতে বাধ্য করে। এখানেই শেষ নয়, 14 মাস জেল খাটতে হয় ডাক্তার ইশিতাকে। পরে উচ্চ আদালত দ্বারস্থ হলে মুক্তি মিলে তার। ইশিতার আইনজীবী জানান, র্যাবের ডিজিটাল আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে কোনো এক অচেনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনায় এই মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কোর্ট একটা ডিরেকশন দিয়েছেন যে 3 মাসের মধ্যে এই মিথ্যে মামলার পিছনে কারা কারা ছিলেন সে সম্পর্কে একটা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়ার জন্য। এই বিষয়ে র্যাবের গণমাধ্যম শাখায় যোগাযোগ করা হলে মেলেনি কোনো উত্তর। এবং এই মামলার যে বাদী পুলিশ ইন্সপেক্টর আমির আলী, তিনিও এই মামলা সম্পর্কে কিছুই জানেন না। তার বিরুদ্ধে আমি ওই কি লিখছে কি করছে আমি এখন মনে নাই আমার, না দেখে আমি বলতে পারবো না। এরই মধ্যে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এই ভুক্তভোগী ডাক্তার ইশিতা। আমি তাকে বলছি যে তুমি তোমার কথাগুলো আমাকে জানাও লিখিতভাবে। ও জানালে পরে আমি আমার সবাইকে নিয়ে বসে জিনিসটা আমাকে পর্যালোচনা করে দেখতে হবে বিষয়টা কি। ইশিতার দাবি, অভিযুক্তরা তাকে নানাভাবে ভয় ভীতি দেখাচ্ছে এখনো। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেই 2021 সালে যখন র্যাবের বিরুদ্ধে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা আসেনি, র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসার কয়েক মাস আগে এই ডাক্তার ইশিতাকে আলী আশরাফ নামের এই গোয়েন্দা কর্মকর্তা তার বাসায় এসেছেন, বাসায় এসে তাকে গ্রেফতার করেছেন, সেই আলী আশরাফকে ধরতে হবে। সেই আলী আশরাফকে বলতে হবে যে তুমি কিসের ভিত্তিতে ডাক্তার ইশিতাকে ধরলা, একজন ভুয়া ডাক্তার বলে ডিজিটাল নিরাপত্তা আইনে। এবং সেই সময় র্যাবের প্রধান ছিলেন বর্তমান পুলিশ প্রধান চৌধুরী মামুন। এই যে এখন বলতেছে এরা যে অচেনা এক বড় কর্মকর্তার রোশানলে পড়েছিল এই ডাক্তার, কে সেই অচেনা বড় কর্মকর্তা, এটা বের করতে হবে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমি অবশ্যই চাই যে অভিযুক্ত র্যাব কর্মকর্তাদেরকে গ্রেফতার করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে এবং কারা কারা জড়িত অবশ্যই এটা। আমরা মেয়ে, আমাদের গায়েও টাচ করেছে, আমার পার্সোনাল সবকিছু নিয়ে গেছে। আমিও সেম।
আমাদের নির্বাহী কমিটির সদস্য আরিফ সোহেল থেকে শুরু করে ইব্রাহিম ভাই, নীরব ভাই, ইব্রাহিম ভাই, রাকিব ভাই এবং আপনার রিমি আপু রয়েছেন এবং মিঠু আপুর সামনে ক্যামেরায়। আর সাথে হলো আমরা সবাই এখানে এখন আমাদের এখানে যা ছিল, ফোন যা ছিল সব কিছু নিয়ে গেছে, সাথে আমাদের ওয়ালেট সব নিয়ে গেছিল একদল ডাকাত চক্র। পরবর্তীতে কিছুক্ষণ পরেই পুলিশ চলে আসে এখানে। এখন আপাতত আমরা এখানে আমাদের গাড়ি যেটা আছে সেটি স্টার্ট নিচ্ছে না। এখন প্রশাসন আসতেছে এই জায়গায়। আর ভিতরে রয়েছেন আমাদের আজকে যাওয়ার কথা ছিল বান্দরবনের উদ্দেশ্যে, লামায় আগামীকালকে প্রোগ্রাম রয়েছে। তো যাওয়ার পথে এখানে এই দুর্ঘটনায় সম্মুখীন হই আমরা। এই আমাদের এদিকে পুরো গাড়ি ভাঙচুর, আমি ছিলাম সাইডে, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সাথে একজনের আমাদের হাত কাটা গেছে। নেই তো আমাদের গাড়িটি ছিল ঢাকা থেকে, এটি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। এই মুহূর্তে আমরা যখন মেঘনা ব্রিজের টোল দিয়ে মেঘনা ব্রিজ পার হই, ঠিক জামালদির আগে ঢালের এইখানেই আমাদের এই আমাদেরকে অ্যাটাক করা হয়। পরবর্তীতে গাড়ি ভাঙচুর করে আমাদের কাছে যা ছিল ফোন ওয়ালেট যা ছিল সব কিছু নিয়ে গেছে এবং ব্যাগ, মেয়েদের ব্যাগ যা ছিল সব কিছু নিয়ে গেছে। আমাদের আগামীকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম ছিল পাহাড়ি জনপদ লামায়। সেখানে আমাদের সেই প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নির্বাহী কমিটি আমাদের যে অর্গানোগ্রাম রয়েছে সেই সদস্য সচিব ছিলেন আরিফ সোহেল থেকে শুরু করে যারা রাকিব ছিল, মইনুল ছিল, ইব্রাহিম নীরব ছিল, মিতু আপু ছিল, রিমি আপু ছিল, সেই সাথে আমি মিশাল সুহাসও ছিলাম। এই অ্যাক্সিডেন্ট আজকের অবস্থা এখানে। আমরা আপাতত এখন পুলিশের গাড়ি আসবে এবং আমাদের লাইট বাদ দেন। হ্যাঁ, ফিনিশ দিয়ে আর কি দেখাবেন, অনেক কিছু বলছি, আপনি বলেন বাকিটা। আচ্ছা, আমি ক্যামেরা ধরি, ক্যামেরা ফেস আমি ঘুরাই নিচ্ছি। আচ্ছা জি, এই মুহূর্তে আছি আমরা হচ্ছে মেঘনা ব্রিজের পার, মুগরাপাড়া বলা যায় এটাকে। আর হচ্ছে যে এখানে প্রত্যেকে ছিল, এখানে আমরা 8 জন মানুষ ছিলাম। 8 জন থেকে 4 জনের ফোন নিয়ে নিয়েছে। আমরা মেয়ে, আমাদের গায়েও টাচ করেছে, আমার পার্সোনাল সব কিছু নিয়ে গেছে। আমার আর কিছু নাই, শুধু ফোনটা ছিল, ফোনটাও নিয়ে নিত, কিন্তু অন্য একটা আপুর পাশে ছিল বলে নিতে পারে নাই। আর পিছনে যে ভাইয়া ছিল সেখান থেকে শুধুমাত্র 2 জনের ফোন আছে, বাকি সবার ফোন নিয়ে নিচ্ছে। জানি না আসলে হঠাৎ করে কেন এমন হচ্ছে। আপনারা যারা দেখতেছেন আসলে আমার মনে হয় যে এখানে আমার কিছু বলতে পারতেছি না। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। ভাই একটা কথা বলে রাখি, এটা বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব একটা কথা বলেছিলেন যে সবাই পেল হীরার খনি, মুক্তার খনি, কিন্তু আমি একমাত্র পাইলাম চোরের খনি। এরকম একটা কথা তিনি কিন্তু বলে গিয়েছিলেন। আর এটাই বাস্তব ভাই, যে আসুক না কেন, আমার মনে হয় না ইসলামী রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থেকে এই চুরি, ডাকাতি, বদমাইশি, রাহাজানি, খুন, গুম, এগুলো, ধর্ষণ, এগুলো কখনো আমার মনে হয় না এগুলো বাংলাদেশ থেকে যাবে, এগুলো থেকেই যাবে। এটা আমার পুরো বিশ্বাস আছে এর উপর। কারণ দেখতেছি তো আজকে স্বাধীনতার বয়স কত, 53 বছর বয়স। এই 53 বছর বয়সে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে দর্শন, খুম এগুলো এখন কিন্তু যায় নাই। আর কোনো কথা না ভাই, ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। এগুলো নিয়ে বা বলার আহামরি ওরকম কোনো কিছু নাই। কি বলবো, এগুলো নিয়ে বলার আছে ভাই, এগুলো সবাই জানে। এই দেখেন ভাই, এই যে ধর্ষণের কথা বলেন, এই ধর্ষণ যদি একটা বিচার করেন ভাই, 10টা লাগবে না। প্রতি বছর আমরা মোটামুটি বাংলাদেশে কয়েক হাজার মেয়ে বা নারী তারা ধর্ষিতা হয়। তো যার মেয়েটা বা যার স্ত্রীটা বা যার বোন ধর্ষিতা হয়, সেই কিন্তু যেন এটার দুঃখ কত পরিমাণ কষ্ট, কত পাহাড় পরিমাণ কষ্ট তার। তো এই যে এত পরিমাণ ধর্ষণ হয়, সামান্য একটা বিচার করলে হয়।
একবার সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে তার দিকে ক্যামেরা করে তারপরে জনসম্মুখে শুধুমাত্র একটারে বিচার করেন, শুধু একটাকে একেবারে যত পরিমাণ শাস্তি দেওয়া লাগে ওই পরিমাণ একজন ধর্ষককে শাস্তি দেন, দেখবেন বাংলাদেশে এরপরে 2-1 বছরের মধ্যে আর এরকম অসভ্য কাজ আর করবে না। যারা চুরি করে তাদেরকে ঠিকঠাক আঙ্গুলগুলো পিস পিস করে কাটেন, হাতগুলো পিস পিস করে কাটেন, দেখবেন জনসম্মুখে তাকে সমস্ত স্যাটেলাইট চ্যানেলের সামনে তারপর তাকে বিচার করেন, দেখবেন আর এগুলো চুরি হবে না, ডাকাতি হবে না। কিন্তু সেগুলো না, শুধু নামে মাত্র জেল ভরে হয়েছে, টাকার ক্ষমতা দিয়ে তারা বের হয়ে আসে। তাহলে এই দেশ থেকে গুম খুন রাহাজানি হত্যা ধর্ষণ এগুলো কেমনে যাবে ভাই? কোনোদিন সম্ভব না ভাই। এই জন্য ইসলামী রাষ্ট্র অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। আল্লাহ যেন এনে দেন, সেই দোয়া আমরা সবসময় করি, আপনারা করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 সহস্র বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে ভাগ করে, 1 ভাগ দিয়ে আরশ, 1 ভাগ দিয়ে কলম, 1 ভাগ দিয়ে জান্নাত এবং 1 ভাগ দিয়ে আলমি আর রহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত 4 ভাগের 3 ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা আর 1 ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর শ্রেষ্ঠ নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে আদেশ করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর আদেশ পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকে। অন্য এক বর্ণনায় রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করলো, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো এক ও অদ্বিতীয়, আপনার নামের সাথে যুক্ত এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব এলো, এই নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আদেশ আল্লাহ পাকের ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে। তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার নীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।